সবাইকে স্বাগত। নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেটের প্রায় বেশিরভাগটাই কিন্তু আমরা এখন পেয়ে গেছি। বৈশ্বিক অর্থনীতির প্রভাব, ঋণদাতা IMF-এর নানান পরামর্শ, জিনিসপত্রের দাম কমানোর সাধারণ মানুষের দাবির মুখে যে বাজেট, তার বিশ্লেষণে আজকের এই আয়োজন। আমি প্রণব শাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান ZSRM নিবেদিত নতুন অর্থমন্ত্রীর চ্যালেঞ্জে। সরকারি হিসাবেই গেল 20 মাসেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতি 9% উপরে ছিলেন, কিন্তু আমাদের অর্থমন্ত্রী একটু আগে যে বাজেট উপস্থাপনা চলছে সেখানে উনি বলেছেন যে এই মূল্যস্ফীতিটা 6.5-এ নিয়ে আসবেন। তা কি পারবেন আমাদের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী? কতটা বিনিয়োগ আর কর্মসংস্থানের সুবিধা হবে 7,97,000 কোটি টাকার এই বাজেটে? এসব বিষয় নিয়ে আজকের আলোচনার জন্য আমাদের এই আলোচনা স্টুডিওতে এসেছেন মাসুর রিয়াজ, ডক্টর মাসুর রিয়াজ। তিনি আমাদের সঙ্গে আছেন, অর্থনীতিবিদ এবং পলিটি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও আছেন হাবিবুল্লাহ করিম, মেট্রোপলিটন চেম্বার অ্যান্ড কমার্সের ভাইস প্রেসিডেন্ট, এবং আমি যদি আপনাকে বলি প্রস্তাবিত করি ব্যাংকের চেয়ারম্যানও আপনি। আপনাকে স্বাগত আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, আমরা বাজেটটা দেখব আগে, কারণ অর্থমন্ত্রী এখন সংসদে বাজেট দিচ্ছেন। সেই বাজেটটা দেখে আমরা আবার আলোচনায় ফিরব। আমাদের সঙ্গে থাকুন। পরিশোধ ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। দেশীয় চাহিদার সাথে সঙ্গতি রেখে উক্ত ডিজিটাল প্ল্যাটফর্মের পরিধি ও সক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে। সকল অবসরভোগী সরকারি কর্মচারী EFTর মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন। পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবিতাবস্থা যাচাইকরণ লাইভ ভেরিফিকেশন চালু করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে সকল বাণিজ্যিক ব্যাংকে চালান পদ্ধতির সাথে সংযুক্ত করা হয়েছে। এই পদ্ধতি ব্যবহারের ফলে 61 বাণিজ্যিক ব্যাংকের সকল শাখায় এবং ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করে যে কোনো স্থান হতে অনলাইনে তাৎক্ষণিক বা রিয়েল টাইম ভিত্তিতে রাজস্ব অথবা ফি জমা করা যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের খুচরা পর্যায়ের মূল্য সংযোজন কর ভ্যাট আদায়ের জন্য ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস ম্যানেজমেন্ট সিস্টেম EFDMS উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভূমির মালিকানা পরিবর্তন, খাজনা প্রদান ইত্যাদি সেবা ডিজিটালাইজড করা হয়েছে। বর্তমানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় ভূমির মালিকগণ অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে তাৎক্ষণিকভাবে QR কোড সমৃদ্ধ দাখিলা পাচ্ছেন। ভার্চুয়াল রেকর্ড রুম ব্যবহার করে এখন বিনামূল্যে সকল নাগরিক যে কোনো সময় যে কোনো স্থান হতে জমির রেকর্ডের তথ্য দেখতে পাচ্ছেন। মাননীয় স্পিকার, আর্থিক খাতকে আরও গভীরভাবে দেশের তৃণমূলের সাথে সম্পৃক্ত করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS ও আধুনিক পেমেন্ট সিস্টেমের প্রসার ঘটানো হচ্ছে। আর্থিক ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি ও দুর্বলতা চিহ্নিত করার জন্য ফিনান্সিয়াল প্রজেকশন মডেল FPM বাস্তবায়ন করা হয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাংক কোম্পানি সংশোধন আইন 2023 মহান জাতীয় সংসদে অনুমোদিত হয়েছে। ব্যাংক আমানত বীমা আইন 2000 সংশোধন পূর্বক আমানত সুরক্ষা আইন 2023 প্রণীত হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত কার্যক্রম দেশীয় আর্থিক খাত থেকে অর্থায়নের লক্ষ্যে গ্রিন বন্ড সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক খাতে স্মার্ট বাংলাদেশের ভিত মজবুত করার লক্ষ্যে গত 25 অক্টোবর 2023 তারিখে 2টি ডিজিটাল ব্যাংকের অনুকূলে লেটার অব ইন্টেন্ট প্রদান করা হয়েছে। পরবর্তীতে ডিজিটাল ব্যাংকের সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন মূল্য সংযোজন কর একটি পরোক্ষ ও বিজ্ঞানসম্মত আধুনিক কর ব্যবস্থা। জাতীয় রাজস্ব আদায়ের বড় অংশই মূল্য সংযোজন কর হতে আহরিত হয়ে থাকে। আমি মূল্য সংযোজন কর খাতে নিম্নরূপ প্রস্তাবসমূহ মহান জাতীয় সংসদের সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012
ও মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা 2016 এর প্রায়োগিক ও পদ্ধতিগত জটিলতা নিরসন, ব্যবসা বাণিজ্য সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে নিম্নোক্ত প্রস্তাবসমূহ পেশ করছি। ক, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার 10 কোটি টাকার অধিক, সে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে উৎসে মূসক প্রদানকারী কর্তনকারী সত্তা হিসেবে নির্ধারণের লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। খ, ব্যবসা বাণিজ্যে সহজীকরণে আপিলাত ট্রাইব্যুনাল ও আপিল কমিশনারেটে আপিল দায়েরের ক্ষেত্রে বিতর্কিত আদেশে উল্লিখিত দাবিকৃত করের জরিমানা ব্যতীত 20% পরিবর্তে 10% অর্থ পরিশোধের বিধান করার লক্ষ্যে আইনে প্রয়োজনীয় সংশোধনী আইনের প্রস্তাব করছি। মূসক পরামর্শক হিসেবে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টগণকে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিধানে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। ঘ, এছাড়াও প্রায়োগিক ও আইনি জটিলতা নিরসনকল্পে আইনের কতিপয় বিধানে সংশোধনী আনয়নের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, এক্সাইজেস অ্যান্ড সল্ট অ্যাক্ট 1944-এর আওতায় বর্তমানে বিমান টিকিট ও ব্যাংক হিসাবের উপর আবগারি শুল্ক আরোপিত রয়েছে। বিমান টিকিটের উপর আরোপিত আবগারি শুল্ক অপরিবর্তিত রেখে ব্যাংক হিসাবের স্ল্যাবসমূহ এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, 2024-25 অর্থ বছরে রাজস্ব আদায় বৃদ্ধি ও কর পরিপালন বৃদ্ধির লক্ষ্যে আমি মহান জাতির সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। ক, সকল ধরনের আইসক্রিমের উপর বিদ্যমান শুল্ক হার 5% পরিবর্তে 10% নির্ধারণ করার প্রস্তাব করছি। খ, কার্বোনেটেড বেভারেজের উপর বিদ্যমান সম্পূরক শুল্ক হার 25% পরিবর্তে 30% নির্ধারণের প্রস্তাব করছি এবং কার্বোনেটেড বেভারেজের জন্য নির্ধারিত মাত্রার উপাদান অপেক্ষা ভিন্নতর মাত্রার উপাদান সম্বলিত পানীয়ের ক্ষেত্রে সম্পূরক শুল্ক হার 35% পরিবর্তে 40% নির্ধারণ করার প্রস্তাব করছি। গ, সিগারেট মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি পণ্য। এ জাতীয় ক্ষতিকর পণ্যের ব্যবহার কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে আইনের 2য় তফসিলে উল্লিখিত সম্পূরক শুল্কের হার 65% পরিবর্তে 66% নির্ধারণ করার প্রস্তাব করছি। ঘ, মোবাইল ফোনের রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিপরীতে বিদ্যমান সম্পূরক শুল্ক 15% পরিবর্তে 20% নির্ধারণ করার প্রস্তাব করছি। এছাড়াও প্রতিটি সিম কার্ড সিম সরবরাহের বিপরীতে বিদ্যমান মূসকের পরিমাণ 200 টাকার পরিবর্তে 300 টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। রাজস্ব আদায় ও কর প্রতিপালন বৃদ্ধির লক্ষ্যে আমসত্ত্ব, ম্যাঙ্গোবার, ম্যাঙ্গো জুস, আনারসের জুস, পেয়ারার জুস, তেঁতুলের জুস 1 থেকে 50 ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, টিউবলাইট 18 ওয়াট ও 36 ওয়াট এর স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার 5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। চ, সিগারেট, বিড়ি, পেপারের স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। ছ, নিলামকৃত পণ্যের ক্রেতা এবং অ্যামিউজমেন্ট পার্ক ও থিম পার্ক সেবায়ের ক্ষেত্রে বিদ্যমান মূসক হার 7.5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। বর্গীয় জ, যান্ত্রিক লন্ড্রি
নিলামকারী সংস্থা, সিকিউরিটি সার্ভিস ও লটারির টিকিট বিক্রয়কারী সেবার ক্ষেত্রে বিদ্যমান মূসক হার 10% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। বর্গীয় জ, ইট, ব্রিক্স, চিপস ও মিকাট ব্যাটসের ক্ষেত্রে বিদ্যমান সুনির্দিষ্ট করের পরিমাণ ক্ষেত্রভেদে 10 থেকে 20% বৃদ্ধি করার প্রস্তাব করছি। এবং ঝ, ট্যুর অপারেটর সেবার উপর বিদ্যমান মূসক অব্যাহতি সুবিধা প্রত্যাহার করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। ক, এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 0% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। এবং খ, রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 5% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে মোবাইল টেলিফোন সেট বা সেলুলার ফোন, পলিপ্রোপাইলিন স্টেপল ফাইবার, এলপিজি সিলিন্ডার ও ল্যাব এসএ এবং এসএলইএস উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। এবং অপটিক ফাইবার কেবলের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা 3 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে প্রদত্ত রেয়াতি সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব করছে। মাননীয় স্পিকার, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে উৎপাদনে ব্যবহৃত কতিপয় কাঁচামাল আমদানির ক্ষেত্রে প্রদত্ত রেয়াতি সুবিধার মেয়াদ 30 জুন 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, তামাকজাত পণ্যের ব্যবহার কমানো এবং রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে নিম্নরূপ প্রস্তাব করছি। ক, সিগারেটের নিম্ন স্তরের 10 শলাকার মূল্যস্তর 50 টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক 60% ধার্যের প্রস্তাব করছি। এছাড়া মধ্যম স্তরের 10 শলাকার মূল্যস্তর 70 টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের 10 শলাকার মূল্যস্তর 120 টাকা ও 3টি স্তরের সম্পূরক শুল্ক 65.5% নির্ধারণ করার প্রস্তাব করছি। প্রতি 10 গ্রাম জর্দার সর্বোচ্চ খুচরা মূল্য 48 টাকা এবং প্রতি 10 গ্রাম গুলের সর্বোচ্চ খুচরা মূল্য 25 টাকা নির্ধারণ করার প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বাণিজ্য সহজীকরণের কোনো বিকল্প নেই। আপনি জেনে আনন্দিত হবেন যে বর্তমানে মূসক নিবন্ধন ও রিটার্ন দাখিল অনলাইনে সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যে রেভিনিউ শেয়ারিং পদ্ধতিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি সেলস ডেটা কন্ট্রোলার এসডিসি স্থাপন শুরু হয়েছে। ই পেমেন্ট ও চালানের মাধ্যমে রাজস্ব জমা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে রাজস্ব প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ভ্যাট এক্সপেন্ডিচার অ্যানালিসিস সম্পূর্ণ করা হয়েছে, যা বাজেট প্রণয়ন ও নীতি নির্ধারণে সহায়ক হবে।
2022 সালে ভ্যাট এক্সপেন্ডিচার তথা মূসক অব্যাহতি প্রদান করা হয়েছে 1,29,570 কোটি টাকার। মূসক অব্যাহতি যৌক্তিকীকরণ সহ এলডিসি হতে গ্র্যাজুয়েশন এবং কর জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীতকরণের লক্ষ্যে সক্ষমতা বিবেচনায় পর্যায়ক্রমে বিভিন্ন খাতের অব্যাহত সুবিধা প্রত্যাহার করা হচ্ছে। উপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মূসক খাতে কাঙ্ক্ষিত রাজস্ব প্রবৃদ্ধি অর্জন সম্ভব, যা উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আয়কর একটি দেশের অভ্যন্তরীণ চালিকা শক্তি, যা সামাজিক ও অর্থনৈতিক সমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়কর সাধারণত প্রগতিশীল ভিত্তিতে আরোপ করা হয়, যার লক্ষ্য হল কর ভার ন্যায়সঙ্গতভাবে বণ্টন করা, যেন উচ্চ আয়ের ব্যক্তি নিম্ন আয়ের ব্যক্তির তুলনায় তাদের আয়ের বৃহত্তর অংশ আয়কর হিসেবে পরিশোধ করে। আয়ের পুনর্বণ্টনের মাধ্যমে সমতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠাকল্পে এবছর গৃহীত করনীতিসমূহ নিম্নরূপ, যথা ভূতাপেক্ষ রেট্রোস্পেক্টিভ কর হারে পরিবর্তে ভবিষ্যৎ নাই। ধন্যবাদ। আমরা দেখছিলাম দর্শক, আমাদের অর্থমন্ত্রী মাহমুদ আলী আমাদের নতুন অর্থ বছরের বাজেট দিচ্ছিলেন, সেটি এখনও চলছে সংসদে। আমরা সেটিও দেখব এবং আলোচনাও করব। আমাদের সঙ্গে দুজন অতিথি আছে। আমি আলোচনাটা শুরু করবো মাসুরিয়াজ। আমরা যেমনটি সংবাদের শিরোনামটা করলাম যে কঠিন চ্যালেঞ্জ একটা না, 6.5 মানে 6.5 উনি মূল্যস্ফীতি রাখবেন বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আজকে সারাদিনে আমরা মানুষের যা প্রতিক্রিয়া দেখেছি বাজেট সম্পর্কে, গতকালও দেখেছি, মূল্যস্ফীতির মূল চ্যালেঞ্জ আমরা বলতে চাই, এবং সেক্ষেত্রে জিনিসপত্রের দামটা। আপনার কি মনে হয় এই লক্ষ্য অর্জন করতে পারবেন আমাদের নতুন অর্থমন্ত্রী? মূল্যস্ফীতি কমবে? নিঃসন্দেহে এইবারের বাজেট যে বিশেষ প্রেক্ষাপটে দেওয়া হচ্ছে, বিশেষ প্রেক্ষাপট বলতে আমি বোঝাচ্ছি যে একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বাজেটটা দেওয়া হচ্ছে, কিন্তু সেটা গত 2 বছরে ছিল। আচ্ছা, কিন্তু এইবার আরও বিশেষতর এটা, কেন পরপর তৃতীয়বারের মতো এই মানে অর্থনৈতিক চ্যালেঞ্জটা এটা ক্রমাগতভাবে কিছুটা বেড়েছেই বলবো, অ্যাটলিস্ট ইনফ্লেশন এবং ফরেন এক্সচেঞ্জ রেজিমের ক্ষেত্রে। সেই প্রেক্ষাপটে বাজেটটা আসছে। সুতরাং এইবারের বাজেটে সাধারণত একটা বাজেটের বেশ কয়েকটা মূল লক্ষ্য থাকে। আমি বলবো 3টা তার মধ্যে অন্যতম। একটা হলো যে অর্থনৈতিক যে সুফল বা অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া, দ্বিতীয় হলো সরকারের যে ফিসক্যাল পজিশন সেটাকে স্ট্রেংথেন করা, আর তৃতীয় বাজেটের ইমপ্লিমেন্টেশনের দিক থেকে বাজেটটা কেমন হলো। এই 3টা। তো এর মধ্যে ইকোনমিক অ্যাসপেক্ট যেটা, সেখানে কিন্তু এবার একেবারে সর্বাগ্রে আছে, আপনি যথার্থই বলেছেন, ইনফ্লেশন, মূল্যস্ফীতি, জিনিসপত্রের দাম, সাধারণভাবে বললে রাইট, জিনিসপত্রের দাম। এবং এটা বেড়েই চলছে। আপনারা 9%-এর উপরে প্রায় 22 মাস ধরে আছে। রিসেন্টলি এটা আবার ঊর্ধ্বমুখী। আপনার ফুড 10%-এর উপরে চলে গেছে, ওভারঅল 9.85। এখন দেখেন, শুরুতে যখন হয়েছিল বিশ্বের সাথে আমরাও একটা ঝামেলায় পড়ে গেছিলাম, পেন্ট আপ ডিমান্ড, কোভিড থেকে ডলারের দাম বৃদ্ধি, এনার্জি প্রাইসের ডিসরাপশন। এখন বিশ্ব কিন্তু গত জুলাই অগাস্টে ওটা থেকে বেরিয়ে গেছে। আমরা মোটামুটি আমরাই ওয়ান অফ দ্য ফিউ যাদের এখনও বাড়ছে। তাহলে আমাদেরকে কিন্তু দেখতে হবে যে কেন এটা বাড়ছে এবং বাজেট সেই জায়গায় কি করতে পারে। আমি মনে করি বাজেটের একটা ভালো দিক আমি বলবো, বাজেটটা আসলে অত অ্যাম্বিশাস করা হয়নি। মাত্র 5% ইনক্রিজ টার্গেট করা হয়েছে। নর্মালি 10-11% আগের বছরের থেকে ইনক্রিজ থাকে। এটা আমি স্বাগত জানাই, কারণ লেস এক্সপ্যানশনারি বা লেস অ্যাম্বিশাস বাজেট বাজারে মূল্যস্ফীতি মানে যাওয়ার আগেই অর্থমন্ত্রী সকালবেলা বলেছেন আমি তো বাজেট ছোট করছি। হ্যাঁ, তো সেটা ভালো। এখন সেটা ছোট করে তার পরবর্তী ধাপগুলো কি, এটা তো হেডলাইন। এখন যখন ছোট করে আনছেন, তারপরে আমি গিয়ে দেখছি ডেফিসিট, সেই ডেফিসিটটা কিন্তু 2,56,000 কোটি টাকা, যেটা পার্সেন্টেজ ওয়াইজ খুব বেশি না, 2%-এর একটু কম ওভারঅল ডেফিসিট। কিন্তু এই ডেফিসিটটা ফান্ড করতে গিয়ে যেটা হচ্ছে, আমার কিন্তু এখনো হাই লেভেল অফ ব্যাংক বরোয়িং, 2,56,000 টোটাল 2,56,000 কোটি টাকা। কিন্তু এটা ডেফিসিটটা আমাকে মানে এটাকে মিট আপ করতে গিয়ে আমাকে হাই লেভেল অফ ব্যাংক বরোয়িং রাখছি,
আবার হাই লেভেল অফ ফরেন বরোয়িংও রাখছি। প্রায় 4% ইনক্রিজ আমার ব্যাংক বরোয়িংয়ে। আমার ফরেন বরোয়িং যদিও গত বছরের প্রপোজডের তুলনায় 12% কম দেখাচ্ছে, কিন্তু 90,000 কোটি কনটেক্সটের তুলনায় অনেক বেশি, কারণ আমার ইন্টারেস্ট পেমেন্ট কিন্তু বাড়ছে। ইন্টারেস্ট পেমেন্ট এই বছর প্রেশার প্রায় 20% বেশি। তাহলে আমি কি বাজেটটা আরেকটু ছোট করতে পারতাম কিনা? কারণ এই আরেকটু ছোট করা আমার প্রয়োজন ছিল, কারণ ওই ইনফ্লেশনের জন্য ছোট করতে গিয়ে আমি কিন্তু আমার ফিসক্যাল স্ট্রেংথ সেই জায়গাটা আরেকটু নড়বড়ে করে দিচ্ছি। মানে আমি বেশি ব্যাংক ঋণ নিচ্ছি, যেটা প্রাইভেট সেক্টরের জন্য ক্রাউডিং আউট এফেক্ট করবে, নাম্বার 1। নাম্বার 2, আমি ফরেন লোন আগের বছরের থেকে একটু কম হলেও ওভারঅল পরিপ্রেক্ষিতে যা নেওয়া উচিত তার চেয়ে বোধহয় বেশিই নিচ্ছি। সুতরাং এই জায়গাটায় খেয়াল রাখা উচিত ছিল। আর থার্ড, আমি বলবো ইনফ্লেশন কমানোর জন্য ট্যাক্স রেটটা একটা ভূমিকা পালন করে। তো এমনিতেই কিন্তু এবার মিডল ক্লাস, আমি বলবো আপার মিডল ক্লাস পর্যন্ত একটু কষ্ট পাচ্ছে, আর ব্যবসা বাণিজ্যের কস্ট তো বেড়েছেই। এর মধ্যে এবার দেখছি ঢালাওভাবে প্রচুর জায়গায় ট্যাক্সের হার বাড়ানো হয়েছে। তো এই হার বাড়িয়ে কি আমি ইনফ্লেশনের কষ্ট কমাতে পারবো? মানে 20 লাখ টাকার বেশি ব্যাংকে থাকলে আপনাকে ট্যাক্স দিতে হবে। ফর এক্সাম্পল 20 লাখ টাকা যদি ব্যক্তিগত আয় হয়, আমি 25% দিতাম, এখন 30%। এখন এই 30% কিন্তু অলমোস্ট পৃথিবীর যে হাইয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রিগুলো আছে, যেমন নর্ডিক, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা ইভেন ইউএসের যে প্রসপারাস স্টেট এবং ফেডারেল মিলে যেটা হয় 33-34 এর কাছাকাছি চলে গেলাম। আমার কি সার্বিক অবস্থা সেই 33-34% নেওয়ার মতো? এমনিতেই কিন্তু আমাদের দেশের করের হার একটু আমাদের কম্প্যারেটর কান্ট্রি থেকে বেশি, বিশেষ করে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে। তো এই জায়গাটায় বোধহয় করের হার বাড়িয়ে আমি ইনফ্লেশনের ম্যানেজ করারও খুব একটা সুযোগ নাই, আর কষ্টটা বোধহয় মানুষের আর একটু বেড়ে যাবে। এটা বরঞ্চ আমার লিকেজ বন্ধ করে রাজস্ব বাড়ানো উচিত ছিল। আমরা পরবর্তীতে আপনাকে আসবে রাজস্বটা বাড়াবে কোথায়, সেটার একটা ব্যাপার হাবিবুল করিম যদি বলেন যে সত্যি যদি, এবং এই যে 20 লাখ টাকার বেশি আয় হলে, আমরা যারা সীমিত আয়ে থাকি মানে স্যালারিড, তাদের কিন্তু এত বেশি আয় না, কিন্তু যারা ব্যবসায়ী করেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ীরও কারো কিন্তু 20 লাখ টাকার বেশি আয় হয়ে যায়, তার কিন্তু ট্যাক্সটা বেড়ে গেল, যেটা মাসুদ রিয়াজ বলেন। তাহলে এই যতটুকু এখন পর্যন্ত আমরা শুনলাম, তাতে কি মনে করেন যে ব্যবসা বান্ধব বাজেট হলো, বা যারা কর দিবে তারা স্বচ্ছন্দের সঙ্গে ব্যবসা করতে পারবে কিনা, যাতে তারা কর দিতে আরও বেশি উৎসাহিত হবে? আপনি কি মনে করেন? ওভারঅল বাজেট ব্যবসা বান্ধব কিনা সেটা বলতে হলে আরেকটু ভালোভাবে ঘেটে দেখতে হবে বাজেটটা। তবে মোটা দাগে আমরা যতটুকু দেখেছি, এটাকে আমরা অবান্ধব বলবো না, ব্যবসা অবান্ধব বলবো না, কিন্তু এইটা ঠিকই যে এই ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেটটা বাড়াবার আমি কোনো প্রয়োজন দেখছি না। এটা আমি জানি যে সরকারের উপরে প্রচণ্ড চাপ আছে যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়ানো, এটা গত কয়েক বছর ধরে কমে আসছে, এখন 8-এর নিচে, যেটা আমাদের রিজিয়নের লোয়েস্ট। কিন্তু সেটাকে বাড়ানোর জন্য আমরা যারা এক্সিস্টিং করদাতা আছে তাদের উপরে করের বোঝা আরও বাড়িয়ে সেটা বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই। এটা বাড়াতে হলে আমাকে ট্যাক্স নেটটাকে বাড়াতে হবে। বাংলাদেশে যারা ট্যাক্স দেওয়ার মতো ক্ষমতা যাদের আছে তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে ট্যাক্স আহরণ করতে হবে, এবং সেটা ইনকাম ট্যাক্স হতে পারে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স হতে পারে, এই সব কিছু ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এটা না করলে যেটা হচ্ছে, আমরা মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে যেটা প্রতি বছরই বলে আসছি, সেটা হচ্ছে যে আমাদের এই ট্যাক্স নেট না বাড়িয়ে যারা ভালো ট্যাক্স পেয়ার তাদেরকে পানিশ করা হচ্ছে। এটা নীতিগতভাবে এটা ঠিক না, এটা একটা মূল বিষয়। তবে অ্যাট দ্য সেম টাইম আরেকটা যে জিনিস আমরা দেখেছি যে আইএমএফ বা অন্যান্যদের পলিসি লেভেল প্রেশার থাকার পরও সরকার দেশের উন্নয়নের লক্ষ্যে এই যে মানে হ্যাপি প্রসপারাস ডেভেলপড স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ইন্ডাস্ট্রিগুলোর প্রণোদনা অব্যাহত রাখা প্রয়োজন ছিল সেগুলো রেখেছে। এটা একটা খুবই আমি মনে করি ভালো দিক। এবং অন টপ অফ দ্যাট অনেকগুলো আইটির কথা, তথ্য প্রযুক্তি খাতের কথা বলছেন, তথ্য প্রযুক্তি খাতেও করেছে, অন্যান্য যেসব ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রেও সেটা রেখেছে। এবং তথ্য প্রযুক্তির খাতের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, এগুলোকেও আমাদের ওই ট্যাক্স এক্সাম্পশনের ইয়েতে সেবার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো আমি মনে করি খুবই পজিটিভ দিক। আর আরেকটা বিষয় যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের হাতে কিন্তু সেই টুলটা আছে। এই যে তথ্য প্রযুক্তি শুধু বলার জন্যে বলা না, তথ্য প্রযুক্তি আমরা ব্যবহার করে আমরা সিস্টেমকে আরও এফিশিয়েন্ট করতে পারি, আমরা খরচ আরও কমাতে পারি। এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ যে রাজস্ব আহরণ করছে সেটাকে আমরা আরও
প্রসারিত করতে পারি, তাহলে পরে এই যে এক্সিস্টিং করদাতাদের উপর এই প্রেশারটা আমরা কমাতে হয় কিনা। আমি একটা প্রশ্ন করে আমি বিরতিতে যাবো, একটু ছোট্ট বিরতিতে যেতে হবে আমার। করুন তাহলে আমাদের যারা রাজস্ব আহরণ করে এনবিআর, সেটাই কতটা তথ্য প্রযুক্তি বান্ধব হলো, বা সেটাকে আমরা ডিজিটাল করতে পারলাম কিনা, মানে কর আরোপ করা এবং কর আহরণ করা, সেটি শুনবো। তার আগে একটু ছোট বিরতি নিয়ে দর্শক আমাদের সঙ্গে থাকুন। নতুন অর্থমন্ত্রীর চ্যালেঞ্জের এই অনুষ্ঠান থেকে একটু ছোট্ট বিরতি। দর্শক স্বাগত আরেকবার 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে ডিবিসি নিউজের এই বিশেষ আয়োজন জেডএসআরএম নিবেদিত নতুন অর্থমন্ত্রীর চ্যালেঞ্জে। আমাদের সঙ্গে আলোচনায় আছেন হাবিবুল করিম এবং আছেন মাসুদ রিয়াজ। আমরা আলোচনা করি, আমি আপনাকে থামিয়েছিলাম হাবিবুল করিম, যে বাজেট আমরা যতক্ষণ পেয়েছি তাতে করে যে ট্যাক্সেরটাও কিন্তু আমরা পেয়ে গেছি না, যে আমাদের 20 লাখ টাকার বেশি বাৎসরিক আয় হলে আপনি 5%, যেটা মাসুদ 5% আয় ট্যাক্স বেশি বাড়বে। তো যদি 5% বেশি ট্যাক্স দিতে হয় তাহলে এই ব্যবসায়ীরা বেশি আয় করবে কিনা একটা প্রশ্ন। আরেকটা হলো যে তাহলে তারা নিরুৎসাহিত হবে কিনা, যে আমি ব্যবসা বাড়লে আয় বাড়লে তো আমার ট্যাক্সও বেড়ে গেল। সেটা অবশ্যই, সেটা ঠিক আছে। এবং ইনফ্যাক্ট ব্যবসায়ীরা বিশেষভাবে যারা ক্ষুদ্র থেকে মাঝারি সাইজের যে ব্যবসায়ী, যেটা আমরা এসএমই বলি, এসএমই সেক্টরের যারা ব্যবসায়ীরা আছে, এদের বেশিরভাগই কিন্তু যেই ট্যাক্সটা দেওয়ার কথা অনেকেই হয়তো দেয় না। আবার পাশাপাশি যেই সব যারা দোকানদারদের এই ভ্যাট কালেক্ট করার কথা, 15% হারে ট্যাক্স কালেক্ট করার কথা ভিএটি, এর দেখা যায় যে 90% দোকানদারই এই ভ্যাটটা কালেক্ট করে না। আচ্ছা, কিন্তু ওই যেটা আমি আগেই বলছিলাম যে এই ট্যাক্স কালেকশনের প্রেশার আসলেই তখন দেখা যায় যে এই নতুন যারা ট্যাক্স দিচ্ছে না কিন্তু ট্যাক্স দেওয়া উচিত তাদের কাছে না গিয়ে যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপরে আরও বেশি ট্যাক্স চাপানো হচ্ছে। এটা শুধু যে আপনি বললেন যে ব্যবসায়ীরা 20 লাখ টাকা কামাই করছে, শুধু তাই না, যেসব প্রফেশনালরা, আচ্ছা, অনেক প্রফেশনালও আছে আজকাল 20 লাখ 25 লাখ টাকা কামাই করে, বহু লোক বছরে লক্ষ লক্ষ প্রফেশনাল আছে, এদের তো স্যালারি লুকানোর কোনো উপায় নাই। তো তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই প্রফেশনাল যারা ব্যবসায়ীরা তো অনেক ক্ষেত্রে হয়তো তার যদি রেভিনিউ না দেখায়, সে হয়তো 20 লাখ টাকা আয় থাকলেও হয়তো দেখাচ্ছে না, কিন্তু প্রফেশনালরা কিন্তু এটা পার পাবে না, তাদেরকে দেখাতে হবে এবং অহেতুক তাদের উপর একটা এডিশনাল চাপ আসবে। আরেকটা আমি প্রশ্ন করেছিলাম যে এই অটোমেশনের কথা বা ডিজিটাল কথা, এনবিআর তো সেটা হলো না। এটা হচ্ছে, কিন্তু যেই হারে হওয়া উচিত ছিল সেই হারে হয়নি। এনবিআর কিন্তু আপনি যদি দেখেন, আমি তো এই আমাদের যেহেতু এই তথ্য প্রযুক্তি ব্যবসার সাথে জড়িত, সেই জন্য আমি 38 বছর ধরে, এই 38 বছর সময়কালে সবসময় আমি দেখেছি এনবিআর কিন্তু প্রচুর টাকা পয়সা ইনভেস্ট করে অটোমেশনে। আচ্ছা, কিন্তু সেই ইনভেস্টমেন্ট থেকে আশানুরূপ আমরা রেজাল্ট সবসময় দেখি না। কিন্তু রিসেন্টলি যেমন আমরা জানি যে তারা ভ্যাট অনলাইন সিস্টেম করেছে, ভ্যাটটাকে অটোমেট করেছে, তারা ইনকাম ট্যাক্সকে একবার অটোমেট করতে গিয়ে ফেল করেছে, আবার করছে। তো কাস্টমস আগে থেকেই করা ছিল কিছুটা, সবগুলোকে আবার সমন্বিতভাবে করার একটা প্রচেষ্টা আছে। কিন্তু এই প্রচেষ্টাগুলো আমরা যারা ইন্ডাস্ট্রিতে আছে আমরা জানি যে এগুলো আছে, কিন্তু একটা সাধারণ মানুষ এটার রেজাল্ট তখনই দেখবে যখন দেখবে যে সে 1 মিনিটে একটা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবে, বা ভ্যাটের রিটার্ন 1 মিনিটে জমা দিতে পারছে, বা এয়ারপোর্টে বা পোর্টে আমার মালামাল এসে পড়ে আছে, আমি যখনই আসছে সাথে সাথে আমি এটা ছাড়াই করে নিতে পারছি, যেটা সিঙ্গাপুরে কেন এমনকি শ্রীলঙ্কাতেও করতে পারে তারা, যে আমার মালামাল চলে আসলো সাথে সাথে আমি ছাড়াই করে নিয়ে আসতে পারি। বাংলাদেশে আমার দেখা যায় 15 দিন 20 দিন 1 মাস লেগে যায়। এই জায়গাগুলোতে আমাদের ভিজিবল এফেক্টটা আমরা পাচ্ছি না। সেটাই তো করতে হবে। আপনি এইবারও বাজেটের কিন্তু শেষ বলছেন যে ডিজিটাল বাজেট, মানে স্মার্ট বাজেট করবেন, তার মধ্যে ডিজিটালি শেষ করতে পারলাম না, অন্তত এনবিআর তো পারে না, এটা তো বলতে হবে। মাসুদ রিয়াজ কি বলবেন? আমরা দেখছি যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা, তার মধ্যে 4,80,000 টাকাই আনতে হবে, 4,80,000 কোটি টাকায় আনতে হবে এনবিআরকে। এটা কি সম্ভব? আমরা লক্ষ্যমাত্রা পর্যন্ত দেখি না। একদিকে এটা যেমন সত্যি রাজস্ব বাড়াতেই হবে, কোনো উপায় নাই, কিন্তু যদি এগেইন গত 2 বছরের বাস্তবতায় দেখি যে একটা অর্থনৈতিক একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন বিরাজ করছে, এবং যেটা গিয়ে আবার মাইক্রো ইকোনমি মানে ইকোনমিক অ্যাক্টিভিটি, এন্টারপ্রেনিউরাল এবং মার্কেটস 2 জায়গায় হিট করছে। তো মার্কেট যখন একটু স্তিমিত থাকে, ডিমান্ড যখন কম থাকে, তখন কিন্তু রেভিনিউ জেনারেশনও কম হয়। সুতরাং এই বছর ধারণা করা হচ্ছে এনবিআর 3,80,85,000 কোটি টাকার মতো রিয়েলাইজ করতে পারবে, আহরণ করতে পারবে।
সেটা 4,80,000, প্রায় বোধহয় 20%-এরও বেশি হচ্ছে, যদিও অফিসিয়ালি 8% ইনক্রিজ ধরা হয়েছে রেভিনিউতে, কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল কি হতে যাচ্ছে তার তুলনায় এই টার্গেটটা দেখি ট্যাক্স সেটা আসলে খুব বাস্তবসম্মত মনে হচ্ছে না। তো এখন সেটা কেন কি হচ্ছে, আসলে আমাদের যে টার্গেট ধরা হয় সেই টার্গেটটা কতটা সিস্টেমেটিক এবং এভিডেন্স বেসড ওয়েতে এটা জেনারেট করা হয়, কতটা বাস্তবিক, ওই যে আপনি রিয়ালিটি কি রেভিনিউ টার্গেটিং এর কিন্তু বিশ্বব্যাপী কিছু, এটা নতুন বা এটা আননোন সায়েন্স না, এটার সিস্টেমস আছে, এটা টুলস আছে, অর্থনীতির বাস্তবতা ধারা গতি প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখেই এই টার্গেটটা কিন্তু সেট করা হয়। তাহলে সেই যে সিস্টেম্যাটিক রেভিনিউ টার্গেটিং, এটা বাংলাদেশে এখন পর্যন্ত খুব বেশি আসলে ওইভাবে অ্যাপ্লাইড হয় বলে আমাদের জানা নেই। যার ফলে হয় কি, যেটা হয় অনেকটা অ্যানেকডোটাল বা ওই ধরে নেওয়া হয় যে গত বছর যা হয়েছে এবার 10% বা X% আরও বেশি লাগবে। এইটাতে করে কিন্তু আসলে আমি মনে করি এনবিআর এর উপরও একটু আসলে আনফেয়ার দায় চাপিয়ে দেওয়া হয়, যেটা গিয়ে ট্রান্সমিটেড হয় ট্যাক্স পেয়ারের উপর। কারণ এনবিআর এর উপর যখন নন সিস্টেম্যাটিক ওয়েতে ডিটারমিন টার্গেট সেটা চাপানো হয়, এনবিআরও গিয়ে আসলে ট্যাক্স পেয়ারদের উপর সেটা আদায় করার চাপটা সৃষ্টি করে। অ্যাড করব নন ট্যাক্স পেয়ারদের উপরে অবশ্যই। তাহলে যারা আছে তাদেরকে কিন্তু এক্স্যাক্টলি, তাহলে আমাদের একদিকে হাত দিতে হবে যে আমার রেভিনিউ টার্গেটিংটাকে বাস্তবসম্মত এবং সিস্টেম্যাটিক করতে হবে, আরেকদিকে এনবিআরও যাতে ওই আনফেয়ার বা ফেয়ার টার্গেট যেটাই হোক তাদের উপর যেটা চাপানো হয় সেটার কারণে গিয়ে যাতে যে সোনার ডিম পাড়া হাঁস মানে এক্সিস্টিং ট্যাক্স পেয়ার তাকেই আরও বেশি স্কুইজ না করে সেটা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে আমাকে নতুন ট্যাক্স পেয়ার, নতুন খাত, নতুন উপায় বের করতে এবং সেটার জন্য নতুন ব্যবস্থাপনা, নতুন ইনোভেশন লাগবে যে কিভাবে আপনি করবেন সেই গবেষণা করতে হবে। ফাইনাল হলো ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এটা যদি আমরা আলাদা না, যারা নীতি তৈরি করবে তারা আদায় করবে না, কারণ এখানে কিছু এটা ইনহেরেন্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায়, একটা চাপও পড়ে যায়। আসলে আমরা যতই আলোচনা করি কেন সাধারণ মানুষ ঘুরে ফিরে, আমি তো শুরুতেই বলেছি না, সাধারণ মানুষের শুধু বলা হলো যে এমনকি আজকে আমরা সকালে রাজশাহীতে যখন কথা, আমাদের রিপোর্টার যখন কথা বলছেন, একজন ভিক্ষুক করছে, ও যখন শুনেছে যে ওরা বাজেট নিয়ে কথা বলছে, উনি এসে বলছে যে আমাদের বয়স্ক ভাতাটা বাড়া দেন, যা পাই তাদের তো চলে না। মানে আমরা বাজেট উনি হয়তো বোঝে না, কিন্তু ওইটা উনি বোঝে যে আমি যে ভাতা পাই তার থেকে বেশি দরকার আমার চলার জন্য, তো সেইটা কি ব্যবস্থাপনা হবে? এটার কারণটাই তো আপনি একদম প্রথম প্রশ্ন যেটা করেছিলেন, আজকে কেন ভাতা বেশি উনি চান, বিকজ আমার ইনফ্লেশন, মূল্যস্ফীতি এমন লেভেলে চলে গেছে যে ওই ভাতাটা দিয়ে হচ্ছে না। সুতরাং সেই কারণে এই বাজেটের অনেকগুলো প্রায়োরিটি, বাট 1 নম্বর প্রায়োরিটি মূল্যস্ফীতিকে কন্ট্রোল করার জন্য বাজেটের পক্ষে যা যা করা সম্ভব সেগুলো করা। আমার সাধারণ প্রশ্ন, বাজেটে কি কিছু করা সম্ভব? অবশ্যই দাম কমানো, অবশ্যই। আমি আপনাকে বলি, এই জিনিসপত্রের দাম মানে মূল্যস্ফীতি আপনার বাজারে মূল্যস্ফীতি বাড়ন্ত অবস্থায় আপনার মানি সাপ্লাই যত বাড়বে মার্কেটে, মূল্যস্ফীতিটা কন্ট্রোল করা অত কঠিন হয়ে যাবে। এখন বাজেটের সাইজ যদি বড় হয়, ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার যদি বড় হয়, রেভিনিউ এক্সপেন্ডিচারে যদি অপচয় থাকে, আমার তো মানি সাপ্লাই বাড়ছে, তাহলে আমি সেই বাজেটকে সংকুচিত করার মাধ্যমে, অপ্রয়োজনীয় ব্যয় বাদ দেওয়ার মাধ্যমে আমি তো মূল্যস্ফীতিকে একটা বড় মার্কেট সিগন্যাল এবং কন্ট্রোল ইনফ্লুয়েন্স আমি করতে পারি। তাহলে আমি এডিবি থেকে নতুন প্রকল্প নেব না? অন্তত এই বছর একটু কম নিলেও কোনো অসুবিধা নেই। আমরা যদি ইনফ্লেশনটা কন্ট্রোল করতে পারি, আগামী বছরই আবার ফেরত আসতে পারবো। এবং একই কথা প্রযোজ্য গ্রোথের জন্য। 6.75 গ্রোথ টার্গেট ধরা হয়েছে, খুব রিয়ালিস্টিক না, কিন্তু আমার কিন্তু ব্যবসা বাণিজ্যে কিছুটা হলেও স্থবিরতা আছে, ডিমান্ড ফল করেছে। আমরা চাচ্ছিও কিছুটা ডিমান্ড আপাতত শর্ট টার্মে ফল করুক, নাহলে মূল্যস্ফীতি অ্যাড্রেস করতে পারবো না। তো এই সময় আমি প্রায় নিয়ার 7% কিভাবে যদি বলেন, দেখেন আমরা দেখছি যে আমাদের মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে গেছে, র ম্যাটেরিয়াল আমদানি কমে গেছে, আমাদের রপ্তানিও কিছুটা কমেছে, যদিও এটা নিয়ে অনেক 16% মেতে কমে গেছে। তাহলে আমি কোথায় কাজ করছি? বাজেটে তার কতটুকু প্রতিফলন পেলাম আমরা যতটুকু শুনলাম? এখানে অবশ্য এই যেগুলো বললেন আপনি, যেমন ধরেন রপ্তানি বা অন্যান্য বিষয়গুলো, এগুলো বাজেটের সাথে কিছুটা কানেকশন আছে, কিন্তু আবার পুরোপুরি না, এটা আরও কমপ্লেক্স ম্যাটার। এখানে যেমন আমাদের যে এই রপ্তানি কমে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা যেহেতু ডলারের একটা ক্রাইসিস আছে, যে কারণে র মেটেরিয়ালসই বলেন আর আপনার ক্যাপিটাল গুডসই বলেন, এটার ইম্পোর্ট আগে থেকে কমে গেছে। সেটার একটা ডিলেড এফেক্ট আছে আমার প্রোডাকশনের উপরে, এক্সপোর্ট বাড়ার ব্যাপারে। আবার পাশাপাশি যদিও এই মে মাসে সংকোচন হয়েছে এক্সপোর্ট, কিন্তু ওভারঅলে কিন্তু আবার কিছুটা হলেও বেড়েছে। তো আমরা আশা করব যে সামনে হয়তো এটা বাড়বে, কিন্তু সেখানে বাড়তে হলে পরে একটা ভালো দিক
যেসব জায়গায় আমাদের ইনসেন্টিভ দেওয়া দরকার ছিল কমাতে হবে আমরা জানি, যেহেতু আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যাচ্ছে 2026-এ, সেই পর্যন্ত কিছুটা হলো আমাদের এই সাবসিডি মানে ইনসেন্টিভগুলো কন্টিনিউ করা দরকার, যাতে এই এন্টারপ্রেনিয়ররা তারা বিভিন্নভাবে তাদের এক্সপোর্টটা বাড়ানোর চেষ্টা করে, বাইরে থেকে আমাদের এক্সপোর্ট রেমিটেন্স বেশি আসে। আবার আরেকটা চাপ যেটা আছে, যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে এই ডলারের রেটটা যেহেতু একটু সাপ্রেস ছিল, আমরা জানি যে এটা ছেড়ে দিলে আরও বেশি হবে, যেমন 60 টাকা বাড়লো, আরও হয়তো বাড়বে কিছুটা। অনেকে তার রেমিটেন্সগুলো বা প্রসিডসগুলো ডিলেইডভাবে দেশে নিয়ে আসছে, এইটা আরও তাড়াতাড়ি আনতে পারতো তারা, বিশেষভাবে যারা মাল্টিন্যাশনাল কোম্পানি, যাদের সুযোগ আছে এই টাকা পয়সা অ্যাকাউন্টিংয়ে একটু সেভাবে ইয়ে করার, সাজানোর। তো এইটা আরও যদি দেখা যেত যে এটা মার্কেট বেস কমপ্লিটলি হয়ে, যেটা আশা করছি হবে, কারণ এটা কিন্তু সেদিকেই যাচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট, তাহলে কিন্তু দেখা যাবে আমাদের রিজার্ভসও আগে থেকে কিছুটা বাড়বে, এবং সেই ক্ষেত্রে আবার এই ইম্পোর্টের যে এখন যে রেস্ট্রিকশনগুলো আছে এগুলো কমবে, তাহলে একটা ওভারঅল যে একটা স্বস্তির জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আমরা যেটা মাসুদ কিছু বললো, আমি সেই প্রশ্নটা আবার করছি, টাকা যদি আপনার বাজারে বেশি থাকে তাহলে মূল্যস্ফীতি কমাবেন কি দিয়ে? আবার আমরা যখন সুদের হার বাড়ালাম, এটা একটা অন্যতম একটা টুল, যে সুদের হার বাড়িয়ে একটু টাকা যাতে মার্কেটে কম যায়, কিন্তু তখন তো আবার ব্যবসায়ীরা, উদ্যোক্তা এবং যারা নতুন প্রকল্প করবেন বেসরকারি খাতে, তারা তো বলছেন যে আমার তো সুদ বেড়ে গেলে আমি কীভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে নতুন প্রকল্প করবো, এবং নতুন প্রকল্প না হলে কিন্তু আবার কর্মসংস্থান হবে না। তো সেক্ষেত্রে এই চক্র থেকে বের হয়ে আসার কি উপায় দেখেন আপনি? এটা দুভাবে হতে পারে। একটা যেটা আমি মনে করি যে অবশ্যই আমার যদি কস্ট অফ ফান্ড বেড়ে যায়, যদি আমি সেভিংসের উপরে বা ফিক্সড ডিপোজিটের উপরে এখন 7-8% ইন্টারেস্ট দেই, তাহলে স্বাভাবিকভাবে আমার যখন ঋণ দেব তার সাথে আমার স্প্রেড যোগ করে ব্যাংক একটা ঋণ দিবে। তো এইখানে এই রেগুলেটরি ম্যানেজমেন্টের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আগে এই স্প্রেডটা 7-8% ছিল, এখন কিন্তু কমিয়ে এটাকে 3%-এ নিয়ে এসছে, যার ফলে যদিও এই কস্ট অফ ফান্ড কিছুটা বেড়ে যাচ্ছে এই ইনফ্লেশনের কারণে বা অন্যান্য কারণে, কিন্তু আমার ঋণের হার ওই মাত্রায় কিন্তু বাড়েনি এখনও, অ্যাটলিস্ট টিল টুডে। তো এইটা আমরা আশা করছি যে এটা হয়তো মেনটেন করতে পারবে সেন্ট্রাল ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো মিলে। এটা একটা দিক। আরেকটা দিক যেটা হচ্ছে যে আপনি ইনফ্লেশনের যে ব্যাপারে যেটা বললেন, যে আপনার মানি সাপ্লাই যদি বেড়ে যায় ইনফ্লেশন বাড়ার কথা, আমরা আশা করছি যে এই আমাদের ইকোনমিক গ্রোথ রেটের পাশাপাশি ইনভেস্টমেন্টটাকে যদি আমরা বাড়াতে পারি, আমরা যদি এই টাকাটা ফ্রি ফ্লোটিং মানি হিসাবে ইকোনমিতে না থাকে, তাহলে কিন্তু এটা ইনফ্লেশনের উপরে সেরকম প্রভাব ফেলবে না। তো আমরা চাইবো যে ইনভেস্টমেন্টটা যেন বাড়ে, ইনভেস্টমেন্টের ব্যাপারে যেন সেরকম প্রণোদনা থাকে, ইনসেন্টিভ থাকে, এটা দেখতে হবে বাজেটে কিভাবে এটাকে থাকে। একটা খুব কথা হচ্ছিল যে তথ্য প্রযুক্তি খাতের কর অব্যাহতিটা হয়তো থেকে যাচ্ছে, আমরা হয়তো একটু পরে আপডেটটা জানতে পারবো। তা সেটা থাকলে তো একটা স্বস্তির দিক। আমি যতটুকু দেখলাম যে ল্যাপটপ বা কম্পিউটারের দামও হয়তো একটু কমতে পারে, সেটা ভালো দিক, সেটা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের জন্য ভালো। কিন্তু সব কিছুর পর সেটার দামও তো বাড়তি হয়ে আছে, মানে জিনিসপত্রের দাম তো শুধু খাবারের জিনিসের দাম বাড়ে নাই, সব কিছুর জিনিসের দাম বেড়েছে না। তাইলে আমরা নিজেদেরকে ম্যানেজ করবো কিভাবে? না, এইটা বাড়ার একটা মূল কারণ কিন্তু হচ্ছে যে এই যে আমাদের এক্সচেঞ্জ রেট যে বিশালভাবে ডিভ্যালুয়েশন হয়েছে টাকার, এই কারণে কিন্তু এখন যেই ল্যাপটপের কথা আপনি বলছেন, যেটা আগে হয়তো আমরা 50,000 টাকায় কিনেছি, এখন একই ল্যাপটপ হয়তো 60,000 টাকায়, 65,000 টাকায় কিনতে হচ্ছে, প্রায় 30% বেড়েছে। এইটা হয়তো একটা স্ট্যাবিলিটি চলে আসবে আমরা আশা করছি। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো যদি লোকাল ইনভেস্টমেন্টের মাধ্যমে লোকালি যদি আমরা অ্যাসেম্বল করে খরচটা কমাতে পারি, সেই দিকে দুটো বেনিফিট ইন্ডাস্ট্রি মানে ইকোনমির। একদিকে হচ্ছে দাম কমবে এন্ড প্রোডাক্টের, 2 নম্বর হচ্ছে এটার কারণে জব ক্রিয়েশন হবে। দুটোই ইকোনমির জন্য অত্যন্ত গুরুত্ব। আমরা সরকারিটা ফেল করেছে বলতে হয়, দোয়েল নামে যেটা ল্যাপটপ করার কথা ছিল, আমরা জানি না বেসরকারি পর্যায়ে এই উদ্যোগ আছে কিনা। আপনি এখন হচ্ছে লোকালি অ্যাসেম্বল করা, কারণ মোবাইলের ক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনও হচ্ছে, ল্যাপটপও অ্যাসেম্বল হচ্ছে। তার মানে আমরা মোবাইল ফোন অতটা হয়তো দাম বাড়বে না, যদিও ইনফ্লেশনের কারণে কিছুটা বাড়বে, যদি এই ভর্তুকি প্রণোদনা বা কর অব্যাহত যদি থাকে বা কর যদি না বাড়ানো হয়, তাহলে এগুলোর দাম অন্তপক্ষে থাকে। কিন্তু খাদ্যর মূল্যস্ফীতি কিন্তু আমাদের মূল চিন্তা। মাসুরিয়া, সেইটা কি পাবো আমরা বাজেট থেকে? সেই জায়গায় আমি বলি, খাদ্য মূল্যস্ফীতি বাড়ার কয়েকটা কারণ। একটা হলো যে খাদ্যে
ক্রপ প্রোডাকশনে আমরা স্বয়ংসম্পূর্ণ হলেও হ্যাঁ, আমাদের তো চাল কোনো আমদানি করতে হলো না এই কিন্তু অর্থবছরে। প্রণবদা এখানে একটা বিষয়, এখানে একটা গভীরভাবে চিন্তার বিষয় যে ক্রপ প্রোডাকশন বা মাছের প্রোডাকশন এগুলা পোলট্রি প্রায় আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু এগুলোর যে কৃষি উপকরণ এগুলো প্রোডাকশনে আমার যে উপকরণ প্রায় বেশিরভাগই ইম্পোর্টেড। তাহলে আমার যখন এক্সচেঞ্জ রেটে আমার এই 35-34% ডিভ্যালুয়েশন হয়েছে গত 2 বছরে, এটার এফেক্ট পড়েছে। সেকেন্ড হচ্ছে আমার ইম্পোর্ট 26% এখনও অ্যাভারেজে কম, যার ফলে র মেটেরিয়াল, ইন্টারমিডিয়েট গুডস, ইভেন ফিনিশ গুডস সাপ্লাই চেনে সাপ্লাই কম। যে কোনো, আপনি জানেন অর্থনীতিতে সাপ্লাই কম হলেই প্রাইস বাড়বে। দ্বিতীয়, তৃতীয় যেটা আছে ওটা কিন্তু সলভ করা সম্ভব, সেটা গভর্নেন্স, সাপ্লাই চেইন ম্যানিপুলেশন, সেটা হচ্ছে, সেটা কিছুটা উদ্যোগ আমরা দেখেছি, বাজার তদারকি, কিন্তু আসলে দ্যাটস নট এনাফ। আমি মনে হয় তার থেকে বেশি একটু বাড়তি পদক্ষেপ আছে লজিস্টিক ল, যেটা আইন, যেটা ন্যাশনাল লজিস্টিক্স পলিসি যেটা করেছে, সেটা দীর্ঘমেয়াদে আমরা সুফল পাবো, বিশেষ করে বিনিয়োগ, এক্সপোর্ট। কিন্তু বাজার ম্যানিপুলেশন যেটা হচ্ছে কিছুটা হলেও কোথাও কোথাও হচ্ছে, সেটা কিন্তু গভর্নেন্স মেজার। এটা অ্যাড্রেস করা খুব শর্ট টাইমেই সম্ভব। ডলারের এফেক্ট আপনি চাইলেই কমাতে পারবেন না। সুতরাং এই জায়গায় আপনাকে যেটা করতে হবে, আমাকে দেখতে হবে ফুডের ক্ষেত্রে আমার যে র মেটেরিয়ালস বা কৃষি উপকরণগুলো আছে সেগুলোতে আমি একটু ইম্পোর্ট ছাড় কীভাবে দিতে পারি, কারণ ইম্পোর্ট কম রাখতে হবে, আবার একেবারেও বন্ধ করা যাবে না, তাহলে আমাকে প্রায়োরিটাইজ করতে হবে। তো সেই জায়গায় ফুড ইনফ্লেশন যেহেতু হাই, আমার কৃষি উপকরণ এবং ওভারঅল ফুড সাপ্লাই ক্ষেত্রে বড় ধরনের হলো সার, হ্যাঁ আরো সার আছে, বীজ আছে, বিদ্যুতের দাম বাড়ছে, এখন বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, সামনে গিয়েছে। তো আমার কিন্তু সেই জায়গাগুলো কৃষিতে যাতে বিদ্যুতের ভর্তুকি আমি ক্যাপাসিটি চার্জ কমাই না, আমি কৃষিতে দিই না কেন? আচ্ছা, আমার ক্যাপাসিটি চার্জ দিয়ে বড় লোককে আরো বড় লোক করার তো দরকার নেই, বরঞ্চ আমি ওইটার একটা অংশ হলেও যদি আমি ডাইভার্ট করে এনে কৃষিতে আমি ভর্তুকিটা পাওয়ার এবং ডিজেলে আমি দিতে পারি, তাহলে তো এটা 17 কোটি লোক একযোগেই বেনিফিটটা পাবে। আর কিছু জায়গায় হয়তো ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, মানে সেটা ভ্যাট হোক আর ইম্পোর্ট ডিউটি হোক, তার মাধ্যমে আমি কিছুটা প্রাইস কমিয়ে নিয়ে আসতে পারবো। তবে ওভারঅল সাবসিডাইজ ফুড, ধরেন 1 কোটি মানুষের মাধ্যমে, এটা এই জায়গাটায় আপনার বরাদ্দ শক্তভাবে থাকতে হবে। এটা কমানো যাবে না, যতই ক্রাইসিস থাকুক না, সরকারের আয় যতই কম, আপনার তখন প্রায়োরিটাইজ করতে হবে। নিশ্চয়ই আপনাদের দুজনকে ধন্যবাদ। 2024-25 অর্থ বছরের বাজেট নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন জেডএসআরএম নিবেদিত নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ, এটা চলবে। আমরা এরপরে আবার আসবো। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরবো নতুন অতিথি নিয়ে, ফিরবো আপনাদের সবাইকে নিয়ে। আমাদের সঙ্গে থাকুন।